নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের কোটা বিরোধী সংস্কার এবার হতে চলেছে কার্যত বাংলাদেশের শীর্ষ আদালতে। চাকরির 7% সংরক্ষণ রাখা যাবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং 5% সংরক্ষণ রাখা যাবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। এমনই বার্তা এবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সরকারি চাকরিতে কার্যত কোটা পুনর্বহালের হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে করা হয়েছে লিভ টু আপিলের আজ শুনানি হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যেই এই যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে শুনানি আজ হয়েছে, সেক্ষেত্রে আমরা খবর পাচ্ছি যে চাকুরির 7% এবার নাকি সংরক্ষণে রাখা যাবে, যেটা আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আরো কি বিস্তারিত রয়েছে, বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো, জরুরি ভিত্তিতে এই যে শুনানি, সেই শুনানিতে বাংলাদেশের যে ঘটে যাওয়া যে অশান্তির আবহ, আজকে অন্তত যদি এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকে, এর পিছনে যদি কোনো বিদেশি শক্তির হাত না থাকে, তাহলে আজকের এই রায়ের পর বাংলাদেশের এই যে ছাত্রদের যে আন্দোলন এবং ছাত্র আন্দোলনকে সামনে রেখে বেশ কিছু হঠকারী যে সিদ্ধান্ত বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে দেখা গিয়েছে, সেটার আজকে কার্যত নিষ্পত্তি করে দিল সুপ্রিম কোর্ট। একটি গণতান্ত্রিক দেশে এবং গণতান্ত্রিক নির্বাচিত সরকার এবং সেই সরকারের কাজকর্ম অবশ্যই ফলো রাখে সেখানকার সর্বোচ্চ আদালত, এবং সুপ্রিম কোর্টের আজকের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে 7% রিজার্ভেশন, অর্থাৎ চাকরিতে রিজার্ভেশন রাখা যাবে। 5% কাদের না, যোদ্ধাদের যে কোটা, সেই তাদের জন্য কোটা রাখা হয়েছে। 2% রাখা হয়েছে অনগ্রসর জাতিদের জন্য। বাদ বাকি কিন্তু যে মোট চাকরির শতাংশে 7% দেওয়ার পরে, তারপর কিন্তু আজকের পর থেকে বাংলাদেশে মেধা কার্যত মুক্ত হলো, এবং যে দাবি ছাত্রছাত্রীরা জানাচ্ছিলেন যে মেধাকে মুক্ত করার জন্য, সেই মেধা কিন্তু আজকে থেকে পুরোপুরি মুক্তি করে দিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এই রায় কিন্তু সবচেয়ে বেশি স্বস্তিতে থাকবে কিন্তু বাংলাদেশের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের একটা অংশ। ছাত্রছাত্রীরা কিন্তু আজকের পরে তারা যেটা চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট কিন্তু তাদের আন্দোলনকে এক প্রকার ঘুরিয়ে মান্যতা দিল, এবং তাদের কিন্তু এটা একটা ঐতিহাসিক জয়। এখন যেটা দেখার, এই ঐতিহাসিক জয়ের পর, এবং তারা যেটা চাইছিলেন কার্যত সুপ্রিম কোর্ট সেই দিকেই হাঁটলো, এবং সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানির পরে তারা কিন্তু এমন একটা রায় দিল, যেই রায়টা বাংলাদেশের যে স্বাধীনতার পরে ইতিহাসে সব থেকে বড় উল্লেখযোগ্য দিক। এবং আজকের বিকেলের পর থেকে ছাত্র আন্দোলন কিন্তু আর হওয়া উচিত নয়, এই বিধ্বংসী আন্দোলন কিন্তু আর হওয়া উচিত নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিশেষজ্ঞদের যেটা মত, সেটা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছিলেন তারা একটি দর্শন নিয়ে। সেখানে ভুল কি ঠিক সেটা তো আমরা এই দেশে থেকে সেটা বলতে পারি না। তার কারণ হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচিত একটি সরকার, এবং সবার উপরে সেখানে বাংলাদেশের বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে এটা নিয়ে জাজমেন্ট চলছিল। সেই সুপ্রিম কোর্টের জাজমেন্টকে ভায়োলেট করে ভারতের একটা অংশের বুদ্ধিজীবী এবং একটা অংশের রাজনৈতিক সংগঠনগুলি তারা মন্তব্য করছিল। আজকে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের মনে রাখা উচিত, আজকে সুপ্রিম কোর্টে ভারতের যদি কোনো কেস হয়, সেটা যদি হিয়ারিং চলে, তাহলে ভারতের কোনো বুদ্ধিজীবী কি মতামত দেয়, সেটা কিন্তু সম্পূর্ণ বিচারাধীন বিষয় বলে তারা কিন্তু সেই দিকটা এগোয় না। তাহলে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এখানকার কিছু ছাত্র সমাজের একটা মুখ এবং বুদ্ধিজীবী, সকল যাদের বুদ্ধিজীবী বলে কলকাতার, তারা কিভাবে এই আন্দোলনকে সমর্থন করে সরাসরি হাসিনাকে অ্যাটাকের রাস্তায় গেল, এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন পরই আজকের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এই রায়ের পরে আজকের পরে কিন্তু আর এই ইস্যুতে ছাত্রদের কিন্তু আর রাস্তায় থাকার কথা না, তাদের কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়া উচিত। যদি অন্য কোনো মোটিভ থাকে, তাহলে এই আন্দোলন আরো বেশি চলবে, আরো কিছুদিন চলবে, এবং তখনই কিন্তু প্রমাণ হয়ে যাবে এই আন্দোলন ছাত্রদের তৈরি করা হলেও এই আন্দোলনের পেছনের নেপথ্যের নায়ক কিন্তু অবশ্যই বিদেশি কিছু শক্তি, অবশ্যই কিছু মৌলবাদী শক্তি, এবং ভারত বিরোধী কিছু মৌলবাদী শক্তি এই আন্দোলনকে একেবারে পিছন থেকে সামলেছে।
এই সহজ সরল সত্যটা হয়তো আজকে বিকেলের পরই প্রকাশ্যে চলে আসবে। সেই সঙ্গে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এই রায়কে সবাইকে সম্মান দেওয়া উচিত। যে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায়কে যদি সম্মান না করা হয় তাহলে কিন্তু তাদের রাষ্ট্রে থাকার মতো অধিকার কিন্তু তাদের নেই। রাষ্ট্রের তারা মানে ভালোর জন্য যে কাজ করছে সেই বলার অধিকার কিন্তু তারা হারাবে। অর্থাৎ দেশের সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে তাদের সরকারের বিরুদ্ধে প্রশ্ন থাকতেই পারে, তাদের হাসিনার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সেগুলি তাদের ডেমোক্রেটিক্যাল পথে এবং এই বিষয়ে তাদের সমাধান করা উচিত বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। সবে এই রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানকার জাজমেন্টের কপি হয়তো এখনো পুরোপুরি হাতে আসেনি। জাজমেন্টের কপিতে অনেক টেকনিক্যাল বিষয় হয়তো সেখানকার মাননীয় বিচারপতিরা তারা উল্লেখ করেছেন। সবটা না দেখে তো মন্তব্য করা যাবে না। তবে এইটুকু বলতে পারি যে বাংলাদেশের এই যে আন্দোলন, সেই আন্দোলনের পিছনে অবশ্যই একটা চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই বলবো যোগ রয়েছে। এবং চীন ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক ভারতের কিছু সোকল কলকাতার বুদ্ধিজীবী এবং সেই সঙ্গে কিছু পত্রাকার, সেই সঙ্গে কিছু বামপন্থী মানসিকতা, অতি বামপন্থী মানসিকতার মানুষকে ফান্ড দিয়ে কার্যত ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক এবং ভারত বিরোধী শক্তিকে ঢাকার মাটিতে কিভাবে উত্থান করা যায় সেই চক্র কিন্তু এই করেছে। এবং গতকাল আমি তোমায় যে কথা বলছিলাম দুপুরে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে ভারতের শান্তি সেনা পাঠাচ্ছে বলে কিন্তু রটিয়ে দেওয়া হয়েছিল। ভারতের বিমান বাংলাদেশের উপর থেকে চক্কর কাটছিল, এই রকমটাও কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে বলা হচ্ছিল। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আবারও আমি আমাদের দর্শকদের ক্লিয়ার করে দিতে চাই যে ভারত আমাদের রাজ্যের আগরতলার বিশেষ কয়েকটি ফ্লাইট, তারা কোম্পানির ফ্লাইট, তারা কিন্তু বাংলাদেশের মাটি এই মুহূর্তে ব্যবহার করছে না। তারা এখান থেকে সোজা শিলিগুড়ি বাগডোগরা হয়ে সেই ফ্লাইট গুলো কলকাতাতে যাচ্ছে, যার জন্য প্রায় 2 ঘন্টা সময় লাগছে। এতে ভারতের এয়ার কোম্পানির গুলির কিন্তু লোকসান বাড়ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত এখনো পর্যন্ত কোনোভাবেই বাংলাদেশের এই বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আজকেও বিদেশ মন্ত্রক থেকে বিদেশমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। ভারত সম্পূর্ণ সেখানকার সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখে বলে সাফ জানিয়ে দিয়েছে। এখন দেখার বিকেলে আমার কাছে যতদূর খবর এসে পৌঁছেছে, বিকেলে বেশ কয়েকটি বাংলাদেশের ছাত্র সংগঠনের নেতারা ঢাকাতে বৈঠকে বসছেন। সেখানে বৈঠকে বসে তারা পরবর্তী যে সিদ্ধান্ত, সেই পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন। এখন দেখার, তাদের সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, প্রচুর মানুষ নিহত হয়েছেন, সেই নিয়ে সরকারের কাছে অনেক দাবি দাবা থাকতে পারে, সব ঠিক আছে। কিন্তু আন্দোলনটাকে গণতন্ত্রমুখী এবং ছাত্র সমাজ যেভাবে দেখা গেল মেট্রো স্টেশন জ্বালিয়ে দিচ্ছে, যেভাবে জেল জ্বালিয়ে দিচ্ছে, যেভাবে বন্দীদের ছাড়াচ্ছে, তারা কতটা ছাত্র সুলভ সেই নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। ছাত্ররা অবশ্যই আন্দোলন করবে, ছাত্ররা অবশ্যই রাস্তায় থাকবে, কিন্তু রাষ্ট্রের সম্পত্তি যে ছাত্ররা নষ্ট করতে পারে, রাষ্ট্রের সম্পত্তি যে ছাত্ররা জ্বালিয়ে দিতে পারে, রাষ্ট্রের সংবিধানকে যে ছাত্ররা আক্রমণ করতে পারে, তারা কি ছাত্র আন্দোলনের যোগ্য? এই নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে তাদের নাগরিকদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমেরিকা পিছন থেকে সবসময় একটা সুরসুরি বাংলাদেশে দিয়ে আসছে হাসিনার বিপক্ষে, কারণ আমেরিকার তালে তাল মিলিয়ে এই হাসিনা সরকার চলছে না। বিশেষত সমুদ্র যে বাণিজ্য, সেই সমুদ্র বাণিজ্যে বাংলাদেশের মাটিকে কখনোই একভাবে ব্যবহার করতে দিতে চায় না বাংলাদেশ। এবং সেই জন্যই আমেরিকার যত গাত্রদাহ, এবং আমেরিকা কিন্তু সবসময় হাসিনা বিরোধী একটা সরকার গঠন করতে বাংলাদেশে সবসময় তৎপর। অন্যদিকে ভারতের পাশাপাশি আমরা জানি যে রাশিয়ার সঙ্গেও কিন্তু একটা ভালো বন্ধুত্ব হাসিনার, কারণ ভারত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত প্রত্যক্ষভাবে জড়ালেও সেই সময় কিন্তু রাশিয়া কিন্তু মরাল একটা সাপোর্ট কোথাও দিয়েছিল মিসেস ইন্দিরা গান্ধী এবং মিস্টার সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং মুজিবুর রহমানকে। এবং রাশিয়াই প্রথম দেশ যারা বাংলাদেশে সেই সময়তে
প্রচুর কম্বল পাঠিয়েছিল শীতের সময়তে বাংলাদেশি নাগরিকদের শীতের হাত থেকে বাঁচাবার জন্য। সেই জায়গা থেকে রাশিয়াও কখনো চাইবে না যে হাসিনা এককভাবে আমেরিকার সঙ্গে থাকুক। এই যে আন্তর্জাতিক ছোট ছোট কিছু সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং অপেক্ষাকৃত তাদের আর্থিক যে গ্রোথ, সেই গ্রোথ এবং জিডিপির পরিমাণ বিশ্ব অর্থনীতির থেকে অনেক নিচে বলেই আজকে বাংলাদেশকে সবাই টার্গেট করছে। অন্যদিকে চীন তো টার্গেট করে বসে আছে, যেহেতু বাংলাদেশের 10 কোটি জনগণ, সেখানে যদি তারা ব্যবসা করতে পারে, কারণ তারা শ্রীলঙ্কা থেকে প্রতারিত হয়েছে, তারা নেপাল থেকে প্রতারিত হয়েছে, তারা ভুটান থেকে প্রতারিত হয়েছে এবং ভারত যেভাবে এখন আত্মনির্ভরের পথে এগিয়ে চলছে, ভারত এখন অনেক বেশি প্রোডাকশন শিল্পকে বাড়াচ্ছে। সেই জায়গাতে আগামী 15 বছরের মধ্যে ভারতের চীনের যে প্রোডাকশন শিল্প বহু অংশে বন্ধ হয়ে যাবে। তাহলে তাদের পরবর্তী গন্তব্যস্থল কোথায়? জনসংখ্যার নিরিখে চীনের প্রথম পছন্দই হবে কিন্তু একেবারেই বাংলাদেশ। সেই জায়গাতে তারা এই বাংলাদেশের সরকার যদি তাদের হাতে নিতে পারে, তাহলে কিন্তু চীনের আগামী 15 বছরের জন্য তাদের বাণিজ্যের যে দরজা, সেটা অন্য আর একটা দিক ওপেন হয়ে যাবে। আর এই সুযোগটাকেই কার্যত চায়নারা নিচ্ছে। এবার তোমায় বলে রাখি, যেটা আমি তখন বলছিলাম, যে কেন হাসিনা চীন সফর কাটছাট করে বেরিয়ে আসলেন, সেটাও হয়তো আগামী দিনে কালকের মধ্যেই আমরা আমাদের দর্শকদের বলবো এর অন্তর্নিহিত কারণ কি। হাসিনা কি জিনপিং এর যে শর্ত, সেই শর্ত তিনি মানতে দাঁড়াচ্ছিলেন, তার জন্যই কি চলে এসেছেন? আর হাসিনা আসার পরেই কিন্তু আন্দোলনের রূপরেখা তীব্র থেকে তীব্র হলো। অর্থাৎ আন্দোলনের বীজ কিন্তু পুরোটাই একটা অংশ কিন্তু চীন থেকে পুরোপুরি রিমোট কন্ট্রোলের উপর ছিল, সেটা আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। নীল, একটি বিষয়ে জানতে চাইবো, এই যে আজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় ঘোষণা করা হয়েছে, সেখানে কার্যত আমরা এতদিন এই পরিস্থিতিকে কেন্দ্র করে যেটা কারফিউ চালু করা হয়েছিল সেটা দেখেছিলাম। স্বাভাবিকভাবে এই আজকের এই রায়ের পরে বা আজকের এই শুনানির পরে কি সেখানের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে প্রথমত? আর দ্বিতীয়ত, এই যে ভারত বিরোধী ডাক তোলা হচ্ছে, কার্যত চীনের মদতেই হোক, সেখানে ভারত বিরোধী একাংশ সংস্থা ডাক তুলছে, তো সেক্ষেত্রে খুব একটা কি আগামী দিনে ভালো চোখে দেখবে ভারত? দেখো, ভারত এই বিষয়ে ভারত কথা বলবে না, কারণ ভারতের একটা বিদেশ পলিসি আছে, স্বচ্ছ পলিসি। চীনের মতো অস্বচ্ছ পলিসি ভারতের নেই। ভারত কোনো রাষ্ট্রেরই অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে এই অচল অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষকে মানবিক সাহায্য ভারত কিছুটা দিতে পারে। সেই জায়গাতে দাঁড়িয়ে চীন তার যে গুটি, সেই গুটি বা চীনের যে লাল ফৌজের যে থাবা, সেটা তো এত তাড়াতাড়ি বাংলাদেশের উপর থেকে সরিয়ে নেবে না। এবং তোমাকে আরো একটা কথা বলে রাখি, যে চীনের একটা প্রত্যক্ষ মদত কিন্তু এই ত্রিপুরা, এই পশ্চিমবঙ্গে রয়েছে। তার কারণ হচ্ছে, যেহেতু এখানে কমিউনিস্ট বিচারধারার প্রচুর মানুষ রয়েছে, সেই উগ্র কমিউনিস্ট যে বিচারধারার মানুষ, তারা একটু চীনের সঙ্গে বিভিন্ন অলিতে গলিতে সম্পর্ক রাখে এবং চীনের বহু অংশে ফান্ড তাদের ঢোকে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশে আজকে বিকেলের পর পরিস্থিতি কি হবে, সেটা তো বাংলাদেশ সরকার যেহেতু কারফিউ বাড়িয়ে দিয়েছে, সেখানে যে ছাত্র সংগঠনগুলি রয়েছে, তাদের যদি সত্যি চীনের প্রত্যক্ষ পরোক্ষ মদত না থাকে, তাহলে এই রক্তক্ষয়ী সংঘর্ষ কিন্তু আজকের পর থামা উচিত। আন্দোলন হয়তো থামবে, ছাত্র আন্দোলন হয়তো থামবে, সেটা আলাদা বিষয়। ছাত্র আন্দোলন এক বিষয়, ছাত্র আন্দোলনের নাম করে জেল ভাঙা, জেলে আগুন জ্বালিয়ে দেওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর করা, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করা, নেতা নেত্রীদের হত্যা করা, এটা কিন্তু ছাত্র আন্দোলনের নয়। ছাত্র আন্দোলন মানে থাকবে হচ্ছে সেই আন্দোলনের মেজাজ শরীরী ভাষা হবে কবিতার মাধ্যমে, সেই শরীরী ভাষা হবে গানের মাধ্যমে। আমরা যদি তোমার হচ্ছে প্যারিসের যে রেনেসাঁস, সেই প্যারিসের রেনেসাঁসের কথা দেখি, সেইখানে কি কোনো বুদ্ধিজীবীরা বন্দুক নিয়ে আন্দোলন করেছিলেন না লাঠি নিয়ে আন্দোলন করেছিলেন? কবিতা গানের মাধ্যমে কিন্তু একটা বিপ্লব এসেছিল। সেই বিপ্লব কি বাংলাদেশের পক্ষে সম্ভব ছাত্রদের পক্ষে? এটা কিন্তু তাদেরই আজকে প্রমাণ করতে হবে। ছাত্র আন্দোলনের নাম করে যেভাবে তারা রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করেছে, যে সম্পত্তি নষ্ট করেছে তার ট্যাক্সের পয়সায়, এই আন্দোলনকারীদের ট্যাক্সের পয়সাতেই কিন্তু হয়েছে। বাংলাদেশ গরিব দেশ, সেই গরিব দেশের পক্ষে সেগুলোকে আবার মেরামত করতে গেলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারকে খরচ করতে হবে। টাকা তো আর গাছে ফলে না, টাকা তো আর চীন দেবে না। চীন যদি দেয়, চীন কিন্তু শর্তে দেয়, চীন এমনি দেয় না, চীন দেবে ঋণ। সেই ক্ষেত্রে তাদের রক্তেই কিন্তু চীন কিন্তু লাভবান হবে।
এইটা বাংলাদেশি যে ছাত্র যারা এই কদিন তাণ্ডব লীলা চালালেন, সেই তাণ্ডব লীলাতে চালানো ছাত্রছাত্রীদের করে কিন্তু শিখতে হবে। আর তারাই বরঞ্চ ভারত বিরোধী যে মন্তব্য রাখলেন, ভারতের কথা যে তারা গালমন্দ করলেন, তাদের বুঝতে হবে যে তাদের পূর্বপুরুষরা বা তারা যে আজকে ওই আন্দোলনটা ওইখানে করেছেন, যে বাংলাদেশে ছাত্র আন্দোলন আজকে হলো, অনগ্রবিপ্রত ভাবে 115 জন মৃত্যু হয়েছে, এটা কাম্য নয়। কিন্তু এটা যদি পাকিস্তানে হতো, অন্তত 2000 ছাত্রছাত্রী আজকে নিহত হতো। তারা যে ছাত্র আন্দোলনটা আজকে করলেন, তার দান কিন্তু ভারতের, তার দয়া কিন্তু ভারতের। এইটা সেখানকার ছাত্রছাত্রীদের বুঝতে হবে। এই যে তারা গণতন্ত্রের কথা বলে রাস্তায় নামলেন, হাসিনার কুশপুতুল পোড়ালেন, তাদের রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর করলেন, এই যে অধিকারটা, সেই অধিকারের পেছনে কিন্তু ভারতের হাত ছিল। সেদিন ভারতের যুদ্ধ করে ভারতের সৈনিকরা কিন্তু নিহত হয়েছিল। প্রচুর ভারতীয় মানুষ কিন্তু তাদের শেষ সময় খাইয়েছে, বন্দুক দিয়ে সহযোগিতা করেছে, ট্রেনিং করিয়ে সহযোগিতা করিয়েছে। তাদের খাদ্য অন্ন সবটাই কিন্তু ভারত থেকে গেছে। অর্থাৎ ভারতকে গালমন্দ করার আগে তারা যেখানে রাস্তায় বসে আন্দোলন করছে, সেই রাস্তায় বসে আন্দোলন করার যে অধিকারের পিছনে ভারতের একটা মদত ছিল, সেইটাকে তারা স্মরণ করা উচিত। আসলে বাংলাদেশি যারা ছাত্রছাত্রী, তারা হয়তো তারা ইতিহাসটা সেইভাবে পড়েনি, কারণ দীর্ঘ সময় বসে ভারত বিরোধী একটা সরকার কিন্তু বাংলাদেশের সরকার চালিয়েছে। অর্থাৎ তারা মুজিবের ইতিহাস, ইন্দিরার ইতিহাসটা ঠিক মতো পড়েনি। ভারতের যে ইতিহাস, ভারতের যে গরিমা, সেটা তারা পড়েনি। তারা ইসলামের যে মৌলবাদ, ইসলাম মানেই তো আর মৌলবাদ তাই, ইসলামের যে নাম করে যে মৌলবাদ তারা ছড়াচ্ছে, সেই মৌলবাদের মদত পুষ্ট হয়ে তারা সেই জায়গাটা করলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আজকে ভারতের ধর্ম নিয়ে কথা বলছেন, ভারতের মানুষের ধর্ম নিয়ে কথা বলছেন। ভারতেও প্রচুর সংখ্যালঘু সমাজের বাস, ভারতেও কিন্তু ইসলাম ধর্ম পালন হয়। সেখানে ভারতবর্ষের মানুষের সঙ্গে কিন্তু কোনো ধর্মের সম্পর্ক নেই। ভারতবর্ষের মানুষের সম্পর্ক হচ্ছে সংবিধান এবং মানবিক। ইসলাম কিন্তু কখনো হিংসার কথা বলে না, ইসলাম কিন্তু কখনো জ্বালিয়ে দেওয়ার কথা বলেনি, ইসলাম কিন্তু কখনো রক্তক্ষয়ী সংঘর্ষের কথা বলে না। ইসলাম কিন্তু শান্তির ধর্ম, শান্তির বার্তা দিয়েছে। তাই নামাজ পড়ার আগে দেশে কিভাবে শান্তি ফেরানো যায়, সেই চেষ্টাই করা উচিত এখন। একেবারে নীল, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে এই মুহূর্তে বলা যায় 151টি প্রাণ যাওয়ার পর এবার বড় রায় ঘোষণা করলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত কোটা নিয়ে, যেখানে মেধার ভিত্তিতে বলা হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগ প্রায় ইতিমধ্যেই বলে দেওয়া হচ্ছে। তবে যাই হোক, আপাতত সুপ্রিম কোর্টের আজকের এই রায়, আজকের এই শুনানি অনেকটাই তাৎপর্যপূর্ণ। কিন্তু আগামী দিনে দেখার বিষয় এই যে ছাত্র আন্দোলন কতটা এবার পরিসমাপ্তি ঘটতে চলেছে, সেদিকেই তাকিয়ে রয়েছে বুদ্ধিজীবীরা এবং সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।